আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অনেক দিন হলোই ভাবতেছি যে সিভিল ডিপার্টমেন্টের জন্য অটোক্যাডের উপর একটা কোর্স লঞ্চ করা উচিত। তো তারই ধারাবাহিকতায় আজকে থেকে আমাদের শুরু হতে যাচ্ছে অটোক্যাডের উপর সিভিল ডিপার্টমেন্টের জন্য বেসিক টু অ্যাডভান্স কোর্স। এতে থাকছে বিভিন্ন ধরনের আর্কিটেকচারাল ড্রয়িং, স্ট্রাকচারাল ড্রয়িং। তো আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আমরা যা যা রেখেছি, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, টিপিক্যাল ফ্লোর প্ল্যান, এলিভেশন, বিভিন্ন সাইডের এলিভেশন, ফ্রন্ট এলিভেশন, ব্যাক সাইড এলিভেশন, রাইট সাইড এলিভেশন। তো এরপর থাকছে স্ট্রাকচারাল ড্রয়িং। স্ট্রাকচারাল ড্রয়িংয়ে থাকছে আমাদের স্টেয়ারকেস ডিজাইন, স্টেয়ারকেস ডিটেলিং, স্টেয়ারকেসে বিভিন্ন ধরনের রডের অবস্থান নির্ধারণ। এরপর থাকতেছে ফুটিং সেকশন এবং ফুটিংয়ে বিভিন্ন স্ট্রাকচারাল পার্ট ফুটিয়ে তোলা। তো এরপর আমাদের লোকেশন ম্যাপ, মৌজা ম্যাপ ইত্যাদি নিয়ে আমাদের এই কোর্সটা সাজানো হয়েছে। তো এই কোর্সটা আমরা আপনাদেরকে দিচ্ছি সম্পূর্ণ ফ্রি, যা পাবেন আমাদের ইঞ্জিনিয়ার্স বিডি এবং আমাদের এই প্রতিষ্ঠান ডিপ্লোমা সিভিল কেয়ারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। তো আর দেরি না করে চলুন আজকে আমরা আলোচনা শুরু করে দিই যে আমাদের বেসিক থেকে একদম। তো আমরা প্রথমেই অটোক্যাডটি ওপেন করে নিব। তো আমার এখানে অটোক্যাডটি ওপেন করা ছিল, তো সেই ক্ষেত্রে আমি এটা ক্লোজ দিয়ে আবার নতুন করে আপনাদেরকে শুরু থেকে ওপেন করে দেখাই। তো অটোক্যাডটি বেসিক্যালি আমাদের একটা ড্রয়িং এবং ড্রাফটিং সফটওয়্যার। তো এইখানে বিভিন্ন ধরনের ড্রয়িং করা হয়ে থাকে। এটা ইলেকট্রিক্যালরা ইউজ করে থাকে, মেকানিক্যাল ডিপার্টমেন্টের ইউজ হয়, বিভিন্ন অটোক্যাডের মানে অনেক হিউজ এটার হচ্ছে ডিমান্ড ড্রয়িংয়ের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা সিভিল ডিপার্টমেন্টের জন্য আমরা যতটুকু শেখা দরকার ততটুকু দিয়ে আমরা আজকে এই কোর্সটা সাজাবো। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটা নতুন নতুন একটা ডিডাব্লিউজি ফাইল ওপেন হয়ে গেল। তো এই ফাইলে আমাদের কিছু কাজ করতে হবে প্রথমেই, যেহেতু একটা সফটওয়্যার আমাদের সব কিছু করতে গেলে একটা প্রস্তুতি থাকে। তো ড্রয়িং করার ক্ষেত্রেও যখন আমরা অ্যানালগভাবে ড্রয়িং করি, যেমন খাতা কলম এবং ইত্যাদি নিয়ে আমাদেরকে প্রথমে গুছিয়ে নিয়ে এবং জায়গাটা পরিপাটি করে নিয়ে আমি যেখানে ড্রয়িং করতে বসবো সেই ড্রয়িংটা প্রত্যেকটা আগে পার্ট বাই পার্ট সাজানো হয়। তো সেই ক্ষেত্রেও অটোক্যাডে যখন আমরা একটা কাজ করব বা একটা ড্রয়িং করব, ড্রয়িং করার আগে কিছু একটা কাজ করে নিতে হয়, যেটাকে আমরা ইউনিট সেট আপ এবং ডাইমেনশন সেট আপ এবং লিমিট সেট আপ বা ইত্যাদি নামে চিনে থাকি। তো আমরা প্রথমে ড্রয়িং এবং ড্রয়িং এর ডিডাব্লিউ ফাইলে ইউনিট সেট আপটা দিব। তো ইউনিট সেট আপ দেওয়ার জন্য আমরা প্রথমেই আমাদের ফরম্যাট অপশনে চলে আসবো। মেনুবারে ফরম্যাট অপশনে আসার পর এখানে দেখতে পারতেছি আমরা ইউনিটস নামে একটা অপশন। তো ইউনিটসে আমরা ক্লিক দিলে এখান থেকে আমরা ইউনিটস সেট আপটা দিতে পারবো এবং এছাড়াও আমাদের ইউনিট সেট আপের একটা সুন্দর শর্টকাট আছে, সেটা হচ্ছে ইউএন লিখে ইউএন লিখে আপনারা ব্যাক স্পেস অথবা ইন্টার যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। তো আমরা এখানে ড্রয়িং ইউনিটস দেখতে পারতেছি। তো ড্রয়িং ইউনিটসে প্রথমে আমাদের আছে ডেসিমেল টাইপ আছে অনেকগুলো, ডেসিমেল, আর্কিটেকচারাল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল এবং সিগনিফিকেন্ট। তো সেই ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা সিভিল ডিপার্টমেন্টের স্টুডেন্ট এবং সিভিল সাইট যত আছে সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার অথবা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আপনাদের ডেসিমেলও ইউজ হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখন ইঞ্জিনিয়ারিং দিয়ে কাজ করব। কাজ করার পরে এইখানে দেখতে পাচ্ছি আমাদের প্রিসিশন নামে একটা অপশন। তো এই অপশনে কাজ হলো আমাদের যে একটা
একটা ডাইমেনশন দেখাবো বা একটা লাইন যখন অঙ্কন করব, তো সেই ক্ষেত্রে আমাদের দশমিকের পর কত ঘর দেখাবে সেইটাই এখানে নির্দেশ করে। তো আমরা দশমিকের পর 2 ঘর দেখাবো। এতটুকু করে আমাদের এইখানে মোটামুটি ইউনিট সেটআপটা হয়ে যায়। তো ইউনিট সেটআপ হয়ে গেলে আমরা ওকে দেব। তো ওকে দেওয়ার পর এখন আসে আমাদের ডাইমেনশন সেটআপ। তো ডাইমেনশন সেটআপ আমরা বিভিন্নভাবে দিতে পারি, এটারও অনেকগুলো অপশন আছে। তো সেই ক্ষেত্রে আবারও মেনু বার থেকে আমরা যদি মেনু বারে যাই একটু, তো এই যে মেনু বারে চলে আসলাম, মেনু বারে আমাদের ডাইমেনশনে আসবো। ডাইমেনশনে আসার পর এইখানে একটা পপ আপ দেখতে পারতেছি। তো ডাইমেনশনের পপ আপে এইখানে একটা অপশন আছে ডাইমেনশন স্টাইল। কি? ডাইমেনশন স্টাইল। তো এইখানে আমরা ডাইমেনশন স্টাইলে যদি আমরা যাই, তো ডাইমেনশন স্টাইলে গেলে পরে ডাইমেনশন স্টাইল ম্যানেজার নামে পপ আপ আসবে। তো এটাও আমরা করতে পারি, আমরা যেহেতু অ্যাডভান্স কাজ শিখবো সেই ক্ষেত্রে আমাদের বারবার এইখানে গিয়ে ক্লিক করে করে কাজ করার দরকার নেই, আমরা অবশ্যই কমান্ডে কাজ করব। তো কমান্ডে কাজ করার জন্য অবশ্যই এটার একটা কমান্ড জানা লাগবে। তো ডাইমেনশন সেট আপ দেওয়ার জন্য আমাদের ডি লিখে ইন্টার দিতে হবে। তো ডাইমেনশন স্টাইল ম্যানেজার চলে আসলো। তো সেই ক্ষেত্রে আমরা এখন কি করব, এটা মডিফাই করব। তো মডিফাই অপশনে ক্লিক করি। মডিফাই অপশনে ক্লিক করলে পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মেনু চলে আসছে এইখানে। তো এর ভিতর আছে লাইনস, স্যাম্বল, অ্যারো, টেক্সট, ফিট, প্রাইমারি ইউনিটস। তো আমরা আসবো প্রথমেই প্রাইমারি ইউনিটসটা আগে ঠিক করে নিব। তো প্রাইমারি ইউনিটস ঠিক করার জন্য আমাদের অবশ্যই মনে রাখতে হবে ইউনিট সেটআপে কি আমরা দিয়েছি। তো আমরা দিয়েছি ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং দেওয়ার পরে এখানে দিয়েছি 2 ঘর পর্যন্ত দেখাইতে চাইছি, তো 2 ঘর পর্যন্ত দেখাইলাম। এরপর আমরা টেক্সটটা ঠিক করব। তো টেক্সট ঠিক করার জন্য আমাদের এইখানে 3 ডট অপশনে ক্লিক করব। করার পরে এইখানে টাইমস নিউ রোমান ফন্ট আমরা ইউজ করব। টাইমস টাইমস টি আই টাইমস নিউ রোমান, এই যে টাইমস নিউ রোমান। এবং এইখানে একটা টেক্সট হাইট দিতে হবে যা আমাদের পরবর্তীতে বিভিন্ন সময় কাজে লাগবে। তো টেক্সট হাইট দিলাম আমরা 6 ইঞ্চি, ডিফল্টভাবে 6 দিলেই হয়ে যাবে। এখানে আর অটোমেটিকলি নিয়ে নিবে, দেখতেই পাচ্ছেন অটোমেটিকলি নিয়ে নিছে। তো এরপর আমরা এটা ক্লোজ করে দিব, সেট কানেক্ট করে ক্লোজ। আচ্ছা, তো এই ছিল মোটামুটি ডাইমেনশন সেটআপ। আর আপনাদের যদি আরও প্রয়োজন হয়, প্রয়োজন অনুযায়ী আপনারা ডাইমেনশন সেটআপ দিয়ে নেবেন। তো আপাতত আমরা এই পর্যন্তই দিচ্ছি। তো ওকে দিয়ে সেট কানেক্ট করে ক্লোজ করে দিলাম। তো এই তো গেল আমাদের ডাইমেনশন সেটআপ। তো ডাইমেনশন সেটআপটা ঠিক হয়েছে কিনা সেটাও একটা দেখার উপায় আছে, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা অবজেক্ট বা লাইন অঙ্কন করব, তো তখন আমরা লাইনের পরিমাপটা কত দিয়েছিলাম সেটা দেখেই সেটা পরিমাপ করলে আমাদের ডাইমেনশন সেটআপ ঠিক আছে কিনা সেটা আমরা ধরতে পারবো। তো আমরা এইখানে একটি 5 ফিটের লাইন অঙ্কন করলাম। তো এই তো আমাদের 5 ফিটের একটি লাইন। তো 5 ফিটের লাইন অঙ্কন করেছি, আসলে এখন ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমরা এখানে ডাইমেনশন যাব। তো ডাইমেনশনে গিয়ে এখানে ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। তো আমরা দেখতে পারতেছি যে আমাদের ডাইমেনশন সেটআপটা ঠিক আছে এবং এখানে সঠিক পরিমাপটাই দেখাচ্ছে। তো সঠিক পরিমাপ দেখালো। তো সঠিক পরিমাপ দেখানোর পাশাপাশি দেখতে পারতেছি আমরা যদি একটু লক্ষ্য করি এই ইউসিএস আইকনটার উপর, এই যে এই ইউসিএস আইকনটা এক্স ওয়াই এর মতো যেটা দেখাচ্ছে, তো এটা আমরা যখন মাউস জুম করতেছি তখন এটা লাফালাফি করতেছে, এই দিক যাচ্ছে, এই দিক যাচ্ছে, এই দিক যাচ্ছে। তো এটা একটা সমাধান আছে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে বলে ইউসিএস আইকন সেট করা। তো ইউসিএস আইকন সেট করার জন্য আমরা এটার উপর রাইট ক্লিক করে ধরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে ইউসিএস আইকন সেট অ্যাট অরিজিন, এটা অরিজিন বরাবর আমরা সেট করে দিতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তো এখান থেকেও করা যায়। তারপরে অনেকে আবার করতে না পারলে এখানে আমরা আসবো ভিউয়ে, মেনু বার থেকে ভিউ আসার পর ডিসপ্লেতে আসবো। ডিসপ্লেতে এসে ইউসিএস আইকনে আসবো। ইউসিএস আইকনে এসে এই যে আবার অরিজিন যদি আমরা আর
টিকমার্ক করে দিই, দেখতে পারতেছেন এইখানে আবারও মাঝখানে চলে আসছে এবং লাফালাফি করতেছে। তো সেক্ষেত্রে লাফালাফি বন্ধ করার জন্য আবারও আমরা এইখান থেকে ইউসিএস আইকন অরিজিন এটা টিকমার্ক করে দিতে পারি। তো এই তো ছিল আমাদের মোটামুটি ডাইমেনশন সেটআপ। তো আরও আলোচনার গভীরে যাওয়ার আগে আপনাদেরকে আর কি জানানো উচিত যে কোনটাকে কোন বার বলা হয়। তো এইখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন, এখানে কুইক অ্যাক্সেস বার এটাকে বলা হয়। আচ্ছা, এটা আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, তো আমি এইখানে ভিডিওতে একটা ফটো অ্যাড করে দিব, তো সেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কোনটাকে কোন মেনু বার বলে। তো ভিডিওটা লং করতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা এই সব আলোচনা বাদ রাখছি। তো আশা করি ছবিটা দেখছেন এবং সব কিছু বুঝতে পারছেন। ভিডিওটি স্কিপ করে ওটা দেখুন, ভালো করে মনোযোগ দিয়ে দেখে আসুন। তো এটা দেখলাম। এখন আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফার্স্ট আর্কিটেকচারাল প্ল্যান। তো আমরা আর্কিটেকচারাল প্ল্যান দিয়ে শুরু করি। তো আর্কিটেকচারাল প্ল্যান করার জন্য আমাদেরকে অবশ্যই জানতে হবে একটা জায়গা বা আমরা যেখানে বাড়িঘর বা কাঠামোটা নির্মাণ হবে, ধরুন একটা বাড়ি নির্মাণ করবে, কোনো একটা ক্লায়েন্ট আসছে আপনাকে বলতেছে যে আমি একটা বাড়ি নির্মাণ করব, তো আমার জমিটা এরকম এরকম আছে, তো আপনি এটার উপরে একটা সুন্দর ডিজাইন করে দেন আমাকে। তো সেই ক্ষেত্রে আপনি ওনার একটা জমির প্ল্যান নিলেন, ধরুন সেটা তিনি বলতেছেন যে আমার জমির এক পাশে ধরেন একটা ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম লাইন নিয়ে। তো জমির এক পাশে আছে মোটামুটি 25 ফিট। তো 25 ফিট জায়গা আছে এবং আর এক পাশে আছে মোটামুটি 35 ফিট এবং এই পাশে আছে আবারও 25 ফিট। স্কোয়ার সে আমি ফিটটা ইউজ না করে আমি ডাইরেক্ট ইঞ্চি দিয়ে ইন্টার দিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে দেখতে পারতেছেন এইখানে একটা জমির পরিমাপ। তো জমির পরিমাপগুলো আমরা যদি ঠিকঠাকভাবে আগে ডাইমেনশন দিয়ে ঠিক দেখে নেই, আসলে দেখতে পারতেছি এখানে 25 ফিট এবং এই পাশে আছে 35 ফিট। তো 25 ফিট এবং 35 ফিট এই জমিটির উপর একটি আপনাকে আর্কিটেকচারাল প্ল্যান করতে হবে। তো আর্কিটেকচারাল প্ল্যান করার জন্য অবশ্যই আমাদের প্রথমে কি লাগে, একটা পৌরসভাতে ড্রয়িং পাস করাতে গেলে ফার্স্ট টাইম আপনাকে মৌজা ম্যাপটা লাগবে। তো মৌজা ম্যাপ আপনি কিভাবে পারবেন? মালিক তো এসে শুধুমাত্র বলতেছে যে স্যার আমার এরকম জমি, তো এই জমিটার উপর আমাকে ডিজাইন করে দেন। তো ওইভাবে করা যাবে, কিন্তু এই ক্ষেত্রে আর কি প্রফেশনাল এর মতো কাজ হয় না আর কি। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই মালিক পক্ষ থেকে প্রথমে আমরা চাবো যে আপনার জমি বা জায়গার মৌজা প্ল্যান দিন। তো মৌজা প্ল্যান দেখে আমরা করতে পারি, অথবা গুগলে গুগলে তার থেকে জানতে পারি যে তার লোকেশনটা, জমির লোকেশনটা আসলে কোথায়। তো সেই ক্ষেত্রে আমাদের আসতেছে লোকেশন ম্যাপ এবং মৌজা ম্যাপ। তো আমরা লোকেশন ম্যাপ এবং মৌজা ম্যাপ ড্রয়িং করা শিখবো অবশ্যই। আর এরপর আসতেছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান করতে হবে। অবশ্যই গ্রাউন্ড ফ্লোর প্ল্যান ছাড়া তো আপনি উপরতলায় করতে পারবেন না। তো গ্রাউন্ড ফ্লোর প্ল্যান করতে হবে, টিপিক্যাল ফ্লোর প্ল্যান করতে হবে, ফ্রন্ট এলিভেশন করতে হবে, সাইড এলিভেশন করতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে আর কি আর্কিটেকচারাল প্ল্যান, যখন ক্লায়েন্ট একটা মানে দেখতে চায় যে আমার বাড়িটা দেখতে আসলে কীরকম হবে আর জায়গাটার উপর কিভাবে সব কিছু বিন্যাস করা থাকবে, রুমের অবস্থান কোথায়, রুমের বাথরুম, টয়লেট, জানলা সব কিছু কোন পাশে থাকবে, এটা নিয়ে আর্কিটেকচারাল প্ল্যানে আলোচনা করা হয়। তো আমরা আর্কিটেকচারাল প্ল্যান দেখব, তার আগে আমরা অবশ্যই মৌজা ম্যাপটা আগে দেখে নিই। তো আমার কাছে একটা মৌজা ম্যাপ আছে মেবি, তারপরে আপনাদেরকে দেখাই যে মৌজা ম্যাপটা আমি কই রাখছি। তো আমার এইখানে পেন ড্রাইভটা শো করতেছে না, পেন ড্রাইভটাকে আগে তো
এই তো পেন ড্রাইভ চলে আসছে। পেন ড্রাইভ আসার পরে এই যে আমার কাছে একটা মৌজা ম্যাপের পিডিএফ আছে। তো এটা আমাদের বগুড়া ফুলবাড়ি, আমাদের ফুলবাড়ির একটা মৌজা ম্যাপ। আমি এটা বেসিক্যালি একজনের থেকে সংগ্রহ করেছি, যিনি আমাদের সম্মানীয় শ্রদ্ধেয় রাফি স্যার। তার মাধ্যমে আমি এই মৌজা ম্যাপটা পেয়েছি। তো এই তো মৌজা ম্যাপ, আপনারা অবশ্যই মৌজা ম্যাপের সাথে পরিচিত আছেন যে মৌজা ম্যাপটা কেমন হয়। এখানে একটা থানার নাম থাকে, এই সব কিছু থাকে। আপনারা একটু দেখে নিন, যদি আপনাদের হাতে কোনো মৌজা ম্যাপ থাকে একটু নাড়াচাড়া করে নিন। তো তিনি বলতেছেন যে, ক্লায়েন্ট বলতেছেন যে আমার জমিটা ধরুন রেক্টেঙ্গুলার, যেহেতু জমি নিয়েছি আমরা ফার্স্ট টাইম, কত কঠিনে আমরা যাব না। তো সেক্ষেত্রে রেক্টেঙ্গুলার কই জমি পায়, এই তো মোটামুটি এই যে এই জমিটা দেখতে পারতেছেন, এই জমিটা রেক্টেঙ্গুলার শেপের আছে। তো এটা হচ্ছে ক্লায়েন্ট বলতেছে যে আমার জমি এইখানে এবং এই অবস্থাতে আছে, জমিটা এই অবস্থানে আছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মৌজা ম্যাপটা ড্রয়িংয়ে ইনক্লুড করতে হবে, বা এটাকে অবশ্যই ড্রয়িংয়ে নিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিও নিয়ে যেতে পারি, তারপর ওইখান থেকে ইনসার্ট পদ্ধতিতেও নিয়ে যেতে পারি। আর একটা কথা, অনেকেই দেখি ইউটিউবে বা বিভিন্ন টিউটোরিয়াল ভিডিওতে কমান্ড শেখায়, বিভিন্ন ধরনের কমান্ড, যেমন লাইন, পলিলাইন কিভাবে আঁকাবো, এটা কেমন, এটা কেমন, স্কেল কেমনে করে, অ্যারি কেমনে করে। আমার কথা হলো ভাই দেখেন, এই অটোক্যাড এমন একটা সফটওয়্যার, এখানে 1000+ কমান্ড আছে। আপনি যদি এতগুলো কমান্ড শিখতে চান বা শিখতে যান, তাহলে আপনি পারবেন, বা আপনার মাথা বা সেই পেশাটুকু নিতে পারবে যে আমি 1000টা শুধুমাত্র আমি কমান্ড জানি কিন্তু কোনো কাজ জানি না। আমার কথা হলো যে আমরা যখন এক জায়গায় যাই, ধরুন আমাদের সাপোজ বনানী থেকে যখন আমরা বগুড়া সাতমাথা যাই, তো আমরা একদিনে কিন্তু গিয়ে গিয়ে শিখতে পারি না যে আমাদের বনানী থেকে সাতমাথায় যাওয়ার সময় হাতের ডান পাশে পুলিশ লাইন্স আছে, শাহ সুলতান আছে, অথবা বগুড়া পলিটেকনিক আমার কলেজ যেটা, তো এটা আছে। তো এটা কিন্তু আমরা একদিনে চিনতে পারি না যে এখানে এই জায়গাটার অবস্থান। আমরা দিনে দিনে অথবা 2-1 দিন যাওয়ার পরেই কিন্তু আর কি ওই জায়গাটা চিনতে পারি যে না, এই পাশে এটা আছে, এই পাশে এটা আছে। তো এই জিনিসগুলো আর কি পরিচিত হওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমিও এইভাবেই মনে করি যে যখন আমরা কোনো একটা সফটওয়্যার শিখব, একদিনে সব কমান্ড আমরা শিখে ফেললে হয়তো বা আমাদের মেমোরি অতটা লোড নিতে পারবে না, বা আমাদের অতটা কার্যকর হবে না, মাথার জন্য মনেও থাকবে না। তো সেই ক্ষেত্রে আমরা একটা ড্রয়িং করব, ড্রয়িং করতে গিয়ে যখন আমাদের যে কমান্ড প্রয়োজন হবে সেই কমান্ড আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো এভাবে আর কি আমরা শিখব। তো এভাবে শিখলে কি হবে যে আমরা একটা কাজ করতেছি, কাজের মাধ্যমে আমাদের কোনটা কখন ব্যবহার হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। তো হুট করে আমি আপনাকে 1000+ কমান্ড শিখাই দিলাম, আপনি কমান্ড শিখেই ভাবতেছেন আমি অটোক্যাড শিখে গেছি। আসলে কাজটাই মেন, কমান্ড এখানে আসল নয়। তো সেক্ষেত্রে আমরা সেভাবে আলোচনা করব। তো এখানে আমরা কি নিয়ে আলোচনা করতেছিলাম? ও, মৌজা ম্যাপ। তো দেখি আগে রেকর্ডটা হচ্ছে নাকি। রেকর্ড না হলে আবার দেখা যাচ্ছে আমি এত কষ্ট করে কথাগুলো বলতেছি, কোনো কাজ হলো না। তো মৌজা ম্যাপে ছিলাম আমরা। তো মৌজা ম্যাপটা যদি আমরা খেয়াল করি, কার ভিতরে চলে আসলাম। তো মৌজা ম্যাপটা ছিল এইখানে, বলতেছিলাম কয় পদ্ধতিতে মৌজা ম্যাপ আমরা অটোক্যাডে নিয়ে যেতে পারি। 2 পদ্ধতিতে, ড্রাগ অ্যান্ড ড্রপ পদ্ধতি আর একটা ইনসার্ট পদ্ধতি। তো দেখি আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ পদ্ধতি নিয়ে যেতে পারি কিনা এটা। সেটা আমরা ফাইল থেকে এইখানে ছেড়ে দিলাম।
এই তো ড্রাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতে আমরা মৌজা ম্যাপ নিয়ে আসতেছি। এই তো আমাদের মৌজা ম্যাপটা চলে আসছে, কিন্তু আমাদের জায়গাটা মনে হচ্ছে আমি হেরে ফেলছি। আর একটা জিনিস দেখুন, আমার এই যে মাউস পয়েন্টটা খেয়াল করুন, যখন আমি ডান দিক থেকে বাম দিকে যাওয়ার চেষ্টা করতেছি তখন একটা সবুজ বর্ণ ধারণ করতেছে এইখানে একটা এরিয়া জুড়ে। আবার যখন আমি এই যে বাম থেকে ডানে যাচ্ছি তখন আমার হালকা নীল বর্ণ ধারণ করতেছে। তো এটার একটা কারণ আছে, যখন আমরা কোনো একটা অবজেক্ট সিলেক্ট করব বা কোনো একটা বস্তু সিলেক্ট করব, তো সেই ক্ষেত্রে আমাদের এই নীল বর্ণটা যদি আমরা করি, দেখুন এখানে এতটুকু অংশ ধরে দিলাম, সবটুকু অংশ ধরে নিয়েছে। নীলটার কাজ এরকম যে আপনি যদি এটাকে কোনো একটা অবজেক্টের একটা অংশ স্পর্শ করান তো ওটা সবটুকুই সিলেক্ট হয়ে যাবে। আর এইটা বাম থেকে যখন আমরা ডান দিকে করব, দেখুন আমরা একটা অংশ ধরলে কিন্তু এটা পুরোটুকু সিলেক্ট হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এটা ঢেকে দিতে হবে, মানে পুরো অবজেক্টটাকে ঢেকে দিলে পারে শুধুমাত্র বাম দিক থেকে সিলেক্ট হবে। এটারও বিশাল কাজ আছে, আগে আমরা দেখি যে এটাকে আমরা একটু স্কেল করে নিই। তো স্কেলের শর্টকাট এসসি ইন্টার। আমার মনে হচ্ছে ও নো শিট, এখানে একটা স্পট পড়ে আছে ডিসপ্লেতে। তো দেখি আমাদের এই মোজা ম্যাপটার হাইট ওয়েট কত আসছে এখানে। ও গড, এটা অনেক বড়। তো আরো একটু স্কেল করে আমাদের এটাকে আরো একটু ছোট করে নিই। ও আর একটা আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা ইনসার্ট থেকে কিভাবে এই মৌজা ম্যাপটা ইনসার্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এইখানে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আমাদের এইখান থেকে করতে পারি। এটা কি নো, ইনসার্ট থেকে আমি অনেক আগে করছিলাম, দেখা যাক। তো এইখান থেকে হয়তো করতে পারি আমরা, আপনাদেরকে দেখাই। আমাদের এটা কোথায় আছে, এইখানে। এখানে আমরা বিভিন্ন ধরনের স্কেল টাইপ করে দিতে পারি, স্কেল কতটুকু হবে। কই আসছে কি, হলো না তো। যাই হোক, আমরা ইনসার্ট থেকেও করতে পারি, আর একটা ভিডিওতে আমি আপনাদেরকে ওটা বিস্তারিত আলোচনা করে দেখাবো নি। তো এরপর আমরা কোথায় যেন আমাদের জমিটা নিয়েছিলাম, এই যে এই বরাবর নাকি। তো মৌজা ম্যাপ দেখানোর একটা কথা বলি যে মৌজা ম্যাপটা যখন আমরা অঙ্কন করব তখন আশেপাশে কতগুলো জমি দেখিয়ে অবশ্যই মৌজা ম্যাপ অঙ্কন করতে হবে। তো সেটা তো আমরা বুঝতেই পারলাম যে আশেপাশে কতগুলো 15 থেকে 16 মিটার মেবি দেখানো লাগবে, আশেপাশে কি আছে না আছে সবগুলো জমির যে দাগ নম্বর সহ উল্লেখ করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, তো অবশ্যই এটা মৌজা ম্যাপ অঙ্কনের সময় আমরা পলিলাইন নিয়ে অঙ্কন করব। তো এই তো এই তো এটা আমাদের মূল জমি। আচ্ছা, এর পাশে আছে
4-5 নাম্বার নামে আরেকটা দাগ পারফেক্ট ভাবে আপনারা এটা করতে পারেন। এই তো এই তো এই তো এই তো এই তো এইখানে এই মৌজা ম্যাপটা অঙ্কন করতে একটু বেশিক্ষণ আপনাকে পরিশ্রম করতে হবে, তবে কাজকে মজার ছলে করলে পারে এটা সেরকম একটা মনে হবে না আর কি মনে করি। তো এই তো ছিল। অবশ্যই সঠিকভাবে এই মৌজা ম্যাপের দাগগুলো দেখাবেন। অবশ্যই তো এখানে দেখাইছি। আচ্ছা, এই পাশে আমরা একটু কাজ করি মৌজা ম্যাপের। এখানে একটা সার্কেল নিলাম সিলিক ইন্টার, আর আপনাদেরকে হয়তো বা বলছি পলিলাইন। পলিলাইনের শর্টকাট হচ্ছে পিএল লিখে ইন্টার। তো এইখানে পলিলাইন পিএল ইন্টার। ইন্টার আমি স্পেস বাটনটা ইউজ করি। তো আপনারা আপনাদের ক্লায়েন্টের থেকে মৌজা ম্যাপ নিয়ে এভাবে চাইলে মৌজা ম্যাপ অঙ্কন করে দেখাতে পারেন। অবশ্যই তো মৌজা ম্যাপটা দেখাতেই হবে পৌরসভা অথবা যেখান থেকে আপনি রাজুক অথবা যেখান থেকে আপনি প্ল্যান পাস করেন না কেন, মৌজা ম্যাপ আপনাকে দেখাতেই হবে। মৌজা ম্যাপের কোনো মাপ নাই। এইখানে একটু বাঁক এর মতো দেখা যাচ্ছে, আমরা এইখানে এসপি লাইন ইউজ করি তাহলে জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে। তো এসপি লাইনের শর্টকাট হলো এসপিএল ইন্টার। তো এটা হচ্ছে এসপি লাইন। তো এইখানে একটা নিলাম, এইখানে একটা নিলাম। এই তো গুড 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 অ্যান্ড গুড। এই তো এসপি লাইন নিয়ে করলে রাস্তাগুলো দেখতে ভাল লাগে আর রাস্তা টাস্তার ক্ষেত্রে এসপি লাইন বেস্ট আছে। ওকে, অনেকটুকু দেখাইছি, এতটুকু দেখানোর দরকার মনে করতেছি না আপাতত। আচ্ছা, আমরা যদি একটু এটাকে একটু সরাই নিই।
তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা এতক্ষণ হলো কি করলাম আর কি। তো এই তো আমাদের মৌজা ম্যাপ, আর একটু কাজ বাকি ছিল, আশেপাশে আর একটু ডিটেলিং করলে আপনার ভালো হবে। তো আপনারা আপনাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে যতটুকু দেখান লাগে তো ততটুকু দেখাই নিয়েন। ও শিট ম্যান, আমার আর একটু ডিটেলিং করা লাগবে। আমরা এখানে একটা স্প্লাইন আঁকালাম না, সেটা কন্ট্রোল জেড জেড এখনো আসে নাই। ও শিট ম্যান, এটা ঝামেলা হলো, তো যেই কারণে আর এটা আঁকানো সম্ভব হচ্ছে না। তো আমরা চাইলে মৌজা ম্যাপটা এইভাবে অঙ্কন করতে পারি। তো এরপর আরও ফুল ডিটেলিং নিয়ে মৌজা ম্যাপ এবং লোকেশন ম্যাপের উপর আমরা ক্লাস নিব। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।